বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। জাতীয় ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হলো। তোমাদের একটি নতুন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু তোমাদের ধারাবাহিক ইতিহাস আলোচনা করার কথা ছিল আমার, সেই ধারাবাহিকতা রক্ষার্থে আজকের ক্লাস নম্বর হচ্ছে 5 এবং আলোচনার শিরোনাম হচ্ছে পর্তুগিজ কনকুয়েস্ট অফ মালাক্কা 1511। প্রথমে আমরা মানচিত্র দেখে নিই, যেখানে পর্তুগালের অবস্থান উল্লেখ করা হয়েছে। দেখে নাও, পর্তুগাল ইউরোপ মহাদেশে অবস্থিত। এবার দেখো মানচিত্রে পর্তুগাল এবং পাশাপাশি স্পেনেরও অবস্থান। এবার আমরা পুরো পর্তুগালের মানচিত্র দেখছি। পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন। আরো অনেক গুরুত্বপূর্ণ অঞ্চলে এটি বিভক্ত, তোমরা দেখতে পাচ্ছ। পর্তুগালের একটি পতাকা, যেটি 1830 সালের পতাকা। বর্তমানে পর্তুগালের পতাকাটি এইরকম। আমরা মালাক্কা এবং মালাক্কা প্রণালী এবং মালাক্কা রাষ্ট্রের একটি এখানে মানচিত্র তুলে ধরেছি, কেননা পর্তুগিজদের আগমন ঘটেছিল মালাক্কাতে এবং তারা মালাক্কা রাষ্ট্র দখল করে নিয়ে তাদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল। এবার আমরা চলে আসি মূল আলোচনায়, পর্তুগিজদের মালাক্কা বিজয়ের পটভূমি ও প্রভাব। প্রথমে জানতে হবে পর্তুগিজদের পরিচয়। ইউরোপ মহাদেশের পশ্চিম প্রান্তের শেষ সীমানে অবস্থিত পর্তুগাল। এই পর্তুগালের অধিবাসীরাই কিন্তু পর্তুগিজ নামে অভিহিত। ভৌগোলিক দিক থেকে পর্তুগাল আইবেরিয়ান পেনিনসুলা অর্থাৎ স্পেনীয় উপদ্বীপের একটি অংশ। আইবেরিয়ান উপদ্বীপের প্রায় 15% জুড়ে বিস্তৃত আয়তাকার সরু এই ভূখণ্ডটি পূর্ব ও উত্তর দিকে রয়েছে স্পেন এবং পশ্চিম ও দক্ষিণে রয়েছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী ইউরোপের সর্বদক্ষিণে আইবেরীয় উপদ্বীপের মিনহ এবং টাগুস নদীর মধ্যবর্তী অঞ্চলকে পর্তুগাল নামে অভিহিত করা হয়। অষ্টম শতাব্দীর প্রথম দিকে আইবেরীয় এই উপদ্বীপটি মুসলমানদের অধীনে চলে আসে, কিন্তু তা খুব বেশি দিন টিকে থাকতে পারেনি, কেননা মুসলমানরা যখন স্পেন জয় করে তখন পর্তুগাল মুসলমানদের অধীনে আসে এবং মুসলমানদের উন্নত জীবনধারা, রাজনীতি ও শিক্ষা বা সংস্কৃতির প্রভাবে তাদের মধ্যে নতুন চেতনাবোধ জাগ্রত হয়। এর ফলে তারা দশম শতাব্দীর শেষের দিকে মুসলিম আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন শুরু করে এবং ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে পর্তুগাল স্বাধীন রাজ্য হিসাবে পরিণত হয়। এবার আমরা দেখি পর্তুগাল কেন দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। আধুনিক বিশ্বে পর্তুগিজ শক্তি ইউরোপ ও এশিয়ার মধ্যে সেতু বন্ধন তৈরি করেছিল, কেননা ইউরোপীয় মহাদেশের যে সকল বণিক গোষ্ঠী বা যে সকল দেশের বণিকেরা এই অঞ্চলে বাণিজ্য করার লক্ষ্যে এসেছিল, তাদের মধ্যে পর্তুগিজ বা পর্তুগাল প্রথম স্থান দখল করেছিল। তারাই প্রথম এসেছিল এই অঞ্চলে বাণিজ্য করার লক্ষ্যে। এই কারণেই পর্তুগিজরা ইউরোপ ও এশিয়ার মধ্যে সেতু বন্ধনের কাজ করেছিল। পর্তুগিজ বা পর্তুগালের অধিবাসীরা ছিল অত্যন্ত কর্মঠ। ছোট্ট দেশের অধিবাসীরা নিজেদেরকে বিভিন্ন ভাবে লড়াইয়ের মাধ্যমে টিকে থাকার সংগ্রামে তারা লিপ্ত হয়েছিল। এছাড়াও তখন কিন্তু বিশ্বে ভৌগোলিক আবিষ্কারের
নেশায় বিভিন্ন দেশ এগিয়ে এসেছিল। পর্তুগালও এক্ষেত্রে পিছিয়ে থাকেনি। তারা ভৌগোলিক আবিষ্কারের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে থাকে, বিশেষ করে চীন এবং প্রাচ্যে যাবার পথ আবিষ্কারের জন্য। কেননা তখন অটোমান সাম্রাজ্যের প্রায় পৃথিবীর অর্ধেক এলাকাতে শাসন করছিল এবং যে সকল সমুদ্র পথগুলো ব্যবহৃত হতো তাদের বেশিরভাগই অটোমান তুর্কিদের নিয়ন্ত্রণাধীন ছিল। এ কারণেই তারা চেয়েছিল একটি বিকল্প পথ আবিষ্কার করতে, যে পথের মাধ্যমে তারা সামুদ্রিক অভিযানগুলি পাঠাবে। এক্ষেত্রে কিন্তু পর্তুগালের রাজা জন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারই পৃষ্ঠপোষকতায় 1487 সালে বার্তোলোমিয়াস ডিয়াজ নামক একজন ব্যক্তি উত্তমাশা অন্তরীপ আবিষ্কার করেন। প্রায় তার 11 বছর পরে 1498 সালে ভাস্কো দা গামা ওই পথ দিয়ে আসেন সান গাব্রিয়েল নামক জাহাজে করে। তবে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় না এসে তিনি এসেছিলেন ভারতবর্ষে। সে সময়ে পর্তুগালের রাজা ছিলেন রাজা মানুয়েল। তার পৃষ্ঠপোষকতা পেয়ে ভাস্কো দা গামা এই অভিযান পরিচালনা করেছিলেন। ভাস্কো দা গামা তার সহযোগীরা 1500 সালে পশ্চিম ভারতের কালিকট বন্দরে আগমন করে। আর এভাবেই দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যে ইউরোপীয় বণিক গোষ্ঠীর আবির্ভাব। বাণিজ্য প্রতিস্থাপন। ভাস্কো দা গামা নেতৃত্বে 1504 সালে কোচিন শহরে পর্তুগিজদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয়। এটি ছিল এশিয়ায় ইউরোপীয়দের প্রথম কুঠি। এরপরে 1560 সালে এডেনে এবং 1515 সালে ওরমুজে তারা কেল্লা নির্মাণ করে বা দুর্গ নির্মাণ করে। এতে হয় কি, যে পারস্য এবং লোহিত সাগরের প্রবেশপথে কিন্তু পর্তুগিজ শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে যায়। কারণ বাণিজ্য করার পাশাপাশি নিজেদের একটি নিরাপদ আশ্রয় গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ, যে কাজটি কিন্তু পর্তুগিজরা অলরেডি করে ফেলেছিল। আর তাই তাদের সাম্রাজ্য বিস্তারও খুব সহজ হয়ে উঠেছিল। পর্তুগিজরা যখন এই অঞ্চলে তাদের কুঠি স্থাপনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করে, তখন তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ডোম ফ্রান্সিসকো আলমেইদা নামক একজনকে ভারতের প্রথম ভাইসরয় করে পাঠানো হয়। তিনি 1505 থেকে 1509 সাল পর্যন্ত ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি কোচিনকে এশিয়ার পর্তুগিজ শাসনের প্রধান দপ্তর হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি কোচিনকে বেছে নিয়েছিলেন কারণ কালিকট বন্দরের চেয়ে কোচিন সকল দিক থেকেই অনেক গুরুত্বপূর্ণ ছিল। এ কারণে তিনি কালিকট বন্দর ছেড়ে কোচিনকে বেছে নিয়েছিলেন এবং সেটি 1530 সাল পর্যন্ত কোচিন প্রধান দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছে। 1509 সালে তিনি ভারতের দিউ বন্দরের সন্নিকটে মিশর এবং গুজরাটের মুসলিম বণিকদের সম্মিলিত নৌবাহিনী পরাজিত করেন। মিশর এবং গুজরাটের মুসলিম বণিকরা দেখলেন যে পর্তুগিজ বণিকরা এই অঞ্চলে বাণিজ্যিক ক্ষেত্রে একাধিপত্য প্রতিষ্ঠা করেছে। ফলে এ সকল মুসলিম বণিকরা তাদের বাণিজ্যিক নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় তারা পর্তুগিজদের বাধা প্রদান করার চেষ্টা করে, কিন্তু তারা আলমেইদার নৌবাহিনীর কাছে পরাজিত হয়। ফলে মুসলমান বণিকরা যে একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল, একচেটিয়া বাণিজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, সেটা ক্রমাগতই হ্রাস পেতে থাকে। আলমেইদার পরে ডি আল বুকারকে ভাইসরয় করে পাঠানো হয় এই অঞ্চলে। তিনি 1509 থেকে
1515 সাল পর্যন্ত ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মূলত তার সময়ই ভারত মহাসাগরীয় সমুদ্রপথে পর্তুগিজ শক্তি শুধু সুসংহতই হয়নি, বরং দেখা যায় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া একটি রাষ্ট্র শক্তিতে পরিণত হয়েছিল পর্তুগিজরা, এবং এক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার আমরা চলে আসি মূল আরেকটি বিষয়ে, সেটি হচ্ছে কিভাবে তারা মালাক্কা দখল করল। আল-বুকার্ক তিনি অত্যন্ত উচ্চাভিলাষী একজন ব্যক্তি ছিলেন এবং তার লক্ষ্য ছিল এই অঞ্চলে বিশেষ করে মালাক্কাকে দখল করে নেওয়া। তার আগে তিনি 1510 সালে গোয়া বন্দর দখল করলেন এবং এখানেও তিনি সদর দপ্তর এবং নৌবাহিনী ঘাঁটি স্থাপন করলেন। এই সকল কার্যক্রম চালানোর মাঝে মাঝে তিনি মালাক্কার ব্যাপারেও তথ্য নেওয়া শুরু করেন, কেননা তখন মালাক্কা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি প্রধান বন্দর ছিল এবং ইসলামিক সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র ছিল। যদিও তখন কিন্তু মালাক্কার যে শাসন ব্যবস্থা ছিল বা যারা যিনি সুলতান ছিলেন তিনি ক্রমাগত দুর্বল হয়ে উঠছিলেন বা মুসলিম সালতানাত ক্রমাগতই পতনের দিকে এগিয়ে যাচ্ছিল, তথাপি মালাক্কা বন্দর হিসেবে তার খ্যাতি কিন্তু তখনও বজায় ছিল। আর এই কারণে আল-বুকার্ক মালাক্কা সম্পর্কে আগ্রহী ওঠেন। তিনি বিভিন্নভাবে তথ্য নিতে থাকেন এবং তিনি পরিকল্পনা করেন যে মালাক্কাকে দখল করে নেবেন। কারণ বাণিজ্য কুঠির নির্মাণ এবং বাণিজ্যিক উপকরণ আহরণের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল এই মালাক্কা। বিশেষ করে এখানকার কাঠ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তিনি 1509 সালে ডি সিকিউ এরার নেতৃত্বে একটি বাহিনী পাঠালেন মালাক্কা বন্দরে, যেখানে অনেকগুলো জাহাজ ছিল, পর্তুগিজ জাহাজ ছিল। এরপর তিনি সরাসরি নিজেই আসলেন 1511 সালে 18টি জাহাজ এবং 1400 অনুচর নিয়ে মালাক্কা গমন করলেন। তখন মালাক্কায় সুলতান ছিলেন সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ শাহ পর্তুগিজদের আক্রমণ ঠেকাতে চেষ্টা করেছেন, কিন্তু দুর্ভাগ্য তিনি কোনো দিক থেকে সেরকম সাহায্য পাননি। পর্তুগিজদের সঙ্গে মালাক্কা সুলতানের যুদ্ধ আমাদের 1757 সালে পলাশীর যুদ্ধের কথা মনে করিয়ে দেয়, কারণ এই যুদ্ধ ছিল একটি অসম যুদ্ধ। মালাক্কা সুলতান মাহমুদ শাহ তার সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি পর্তুগিজদের চেয়ে, কিন্তু তিনি তার নিজের দেশের সৈনিকদের, বিশেষ করে অমুসলমান সৈনিক ও ভারতীয় বণিক এবং জনগণের সমর্থন পাননি এই দুঃসময়ে। এমনকি যে জাভার ভাড়াটে সৈন্যদের যুদ্ধের সময় আনা হতো, তারাও তাকে সাহায্য করেন, বরং তারা নিশ্চুপ ছিল যুদ্ধ চলাকালীন সময়। যখন তিনি দেখলেন যে জয়লাভের কোনোই সুযোগ নাই, তখন তিনি আত্মরক্ষার জন্য পর্তুগিজদের সঙ্গে সরাসরি আর যুদ্ধ করলেন না, বরং তিনি পর্তুগিজদের ব্যাপারে বা পর্তুগিজদের দাবি মেনে নিলেন। ফলে পর্তুগিজরা খুব সহজেই মালাক্কা জয় করে নিতে পারে। মালাক্কা জয় করে তারা এখানকার বাণিজ্যের সকল সুযোগ সুবিধা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। সুলতান পালিয়ে চলে যান দ্বীপাঞ্চলে। 1511 সালে আল-বুকার্ক কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় ভূখণ্ডে সমৃদ্ধ মালাক্কা বন্দর সম্পূর্ণরূপে নিজেদের অধিকারে নিয়ে নেন। আর এভাবে এখানে পর্তুগিজ উপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় পর্তুগিজ আধিপত্য প্রতিষ্ঠা। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন, জাপান, মলুক্কাস, জাভা এই সকল বণিকদের কেন্দ্র হিসেবে ছিল মালাক্কা বাণিজ্যিক সর্ব। তাই পর্তুগিজরা
মালাক্কা দখল করে নিয়ে পুরো প্রাচ্য তথা মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মশলা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, কারণ মালাক্কায় ছিল প্রধান কেন্দ্র বাণিজ্যের। এ লক্ষ্যে তারা শুরুতেই মালাক্কা নদীর দক্ষিণ তীরে একটি কেল্লা নির্মাণ করেন, যার নাম ছিল হামুসা। বলা হয় শহরের এটি ছিল প্রথম প্রস্তর নির্মিত দুর্গ। একে কেন্দ্র করে শহর গড়ে ওঠে। শহরের মধ্যে তারা বা দুর্গের ভিতরে তারা তাদের ক্যাথিড্রাল, গির্জা, হাসপাতাল, বিদ্যালয় স্থাপন করে। এভাবে তারা একটি ইউরোপীয় ধাঁচে শহর গড়ে তোলে। শহর গড়ার পরে তারা বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপনে এগিয়ে আসে, কারণ তারা জানতেন যে বাণিজ্যিক একচেটিয়া আধিপত্য বিস্তার করতে হলে কখনো কখনো বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে হবে। তাই কাম্পার, জাভা ভূমির সঙ্গে তারা বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করেছিল। মলুক্কা দ্বীপপুঞ্জ, যেটি মশলা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল, সেই মলুক্কা দ্বীপপুঞ্জের সঙ্গে তারা চুক্তি করে, চুক্তির মাধ্যমে তারা এখানকার একচেটিয়া বাণিজ্য অধিকার লাভ করে। সুলতান মাহমুদ শাহ বিংতান এ আশ্রয় নিলেন পর্তুগিজদের আক্রমণ থেকে পালিয়ে। কিন্তু তিনি সেখানে চুপচাপ বসেছিলেন না। তিনি পর্তুগিজদের বিরুদ্ধে অভিযান পাঠানোর লক্ষ্যে একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেছিলেন। যখন এই খবর পেলেন পর্তুগিজরা, তখন পর্তুগিজরা বিংতাংও দখল করে নিল। ফলে পর্তুগিজদের বাধা দেওয়ার মতো আর কোনো কিছুই অবশিষ্ট রইল না। অপরদিকে যখন মালাক্কা বন্দর পর্তুগিজদের দখলে চলে যায়, মালাক্কা রাষ্ট্রটি পর্তুগিজ উপনিবেশে পরিণত হয়, তখন মুসলমান বণিকেরা বিশেষ করে উত্তর সুমাত্রাতে আচেহ বন্দরকে তারা প্রধান বন্দর হিসেবে গড়ে তোলে এবং এটি ক্রমান্বয়ে একটি প্রধান বন্দরে পরিণত হয়। এখানে মুসলিম বণিকরা তাদের বাণিজ্যিক কার্যক্রম চালাত। পর্তুগিজরা যখন খবর পেলেন যে আচেহ বন্দর মালাক্কার বিকল্প বন্দর হিসেবে গড়ে ওঠে, তখন তারা তাদের বাণিজ্যের পথে হুমকি স্বরূপ মনে করে তারা এটিকে দখল করার চেষ্টা করে এবং এ কারণে তারা ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে সুসম্পর্ক করে। ফলে ব্রুনাইয়ের সুলতান তাদেরকে এখানে 1530 সালে কুঠি স্থাপনের ব্যাপারে অনুমতি প্রদান করে এবং তারা কুঠি স্থাপন করে। এছাড়া শ্যাম দেশ অর্থাৎ থাইল্যান্ড, পেগুয়ান মনক, মার্তাবন, এ সকল গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির সঙ্গে তারা বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়। টার্নেট, টিডোর, অ্যাম্পয়োনা, বর্নিও, সেলিবিস, নিউ গিনি, পূর্ব তিমুর, এ সকল তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেখানে তারা দুর্গ, বাণিজ্য বন্দর নির্মাণ করতে সক্ষম। এই সকল ব্যবস্থা গ্রহণ করার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে মালাক্কায় যে একচেটিয়া মুসলিম বাণিজ্য প্রতিষ্ঠিত হয়েছিল সেটা দুর্বল হতে থাকে, আর ইউরোপের পর্তুগিজরা ক্রমান্বয়ে বাণিজ্যিক ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিকভাবে খ্যাতির শীর্ষে আরোহণ করে। পর্তুগিজরা এই অঞ্চলের অনেক ধরনের পণ্যকে বাণিজ্যিক পণ্য হিসাবে গ্রহণ করেছিল। আমরা জানি দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা সুবিখ্যাত, বিশেষ করে সুমাত্রা জাভার গোলমরিচ, মলুক্কাসের লবঙ্গ, বান্দা দ্বীপপুঞ্জের জৈত্রী ও জায়ফল। এই মশলাগুলো এই অঞ্চল ছাড়িয়ে ইউরোপীয় জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা হিসেবে বিবেচিত হতো, অর্থাৎ অনেক বেশি চাহিদা ছিল এই মশলাগুলো। এছাড়াও সুমাত্রার স্বর্ণ, মালের টিন, পেপুর চাল, বিভিন্ন ধরনের ফলমূল, মাদকদ্রব্য, বস্ত্র, মূল্যবান ধাতব দ্রব্য, পাথর, সুগন্ধি দ্রব্য, শৌখিন জিনিসপত্র এবং পশু পাখি, সব ধরনের জিনিসপত্রই
তারা বাণিজ্য পণ্য হিসেবে গণ্য করতো, এবং এই সকল বিষয় এগুলো ছিল তাদের বাণিজ্যিক পণ্য। অর্থাৎ কোনো পণ্যই তারা অবহেলা করেনি, সব ধরনের পণ্য নিয়ে তারা বাণিজ্য করত। যেহেতু মশলা ইউরোপীয় জনগণের কাছে অত্যন্ত খ্যাতি অর্জন করেছিল, এ কারণে পর্তুগিজরা মশলা বাণিজ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। অর্থাৎ মশলা বাণিজ্যে অন্য কোনো দেশ বা অন্য কোনো বণিকেরা কোন রকম হস্তক্ষেপ করতে পারত না। 1641 সাল পর্যন্ত এই মশলা বাণিজ্যকে তারা ধরে রেখেছিল, এবং ইউরোপীয় আধিপত্য ইতিহাসে তাদের বিকল্প কোনো শক্তি গড়ে উঠতে পারেনি 1641 সাল পর্যন্ত। ধন্যবাদ এই আলোচনায় তোমাদের থাকার জন্য। তবে ধন্যবাদ দেওয়ার আগে আমি একটি বিষয় তোমাদের কাছে বলতে চাই। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস আলোচনা করছি। দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটি, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সম্পর্কে এখন তোমরা অনেকেই জানো, কিন্তু তোমাদের হয়তো কখনো এভাবে জানা হয়নি যে এই অঞ্চলে ইসলাম কিভাবে এসেছিল, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, বা আদতেই কি অঞ্চলে কখনো ইসলাম এসেছিল। এই কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের আবির্ভাব, ইসলামের প্রতিষ্ঠা, ইসলামিক সাম্রাজ্য কিন্তু আমাদের জানা আবশ্যক। এবং আমি আশা করি এই কোর্সটি পড়ানোর মধ্য দিয়ে, এই সকল বিষয়গুলো আলোচনার মধ্য দিয়ে তোমরা সেই তথ্যগুলি জানতে পারছো। শুধু তাই নয়, পাশাপাশি তোমাদের আরো জানার সুযোগ হচ্ছে যে শুধু এখানে ইসলাম এসেছে বা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে তা নয়। ভারত উপমহাদেশে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছে এবং দীর্ঘ সময়ব্যাপী এই অঞ্চলে ঔপনিবেশিক শাসন কাঠামো তারা বজায় রেখেছিল, তেমনি কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতেও ইউরোপীয় শক্তিগুলির আবির্ভাব ঘটেছিল। তারা বাণিজ্যিক একচেটে আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি ঔপনিবেশিক শাসনও প্রতিষ্ঠা করেছিল। তবে তবে ব্রিটিশরা ভারত উপমহাদেশে যেমন ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করেছিল, ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সকল বণিক সম্প্রদায় বা ইউরোপীয় দেশগুলির আবির্ভাব হয়েছিল, তারা কিন্তু সেই অর্থে ঔপনিবেশিক শাসন এখানে প্রতিষ্ঠিত করতে পারে নাই। কারণ এখানে পর্তুগিজদের পর ওলন্দাজ, তারপরে স্পেনীয় এবং ব্রিটিশদেরও আগমন ঘটেছিল। অর্থাৎ এক একটি দেশ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, তাদের বাণিজ্যিক আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে, এবং এক পর্যায়ে তাদেরকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হয়েছে। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা তোমাদের উপকারে লাগবে, তোমাদের জন্য অনেক সহজ হয়ে উঠবে এই বিষয়টি জানতে এবং বুঝতে। পরবর্তী আবার নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সে আশা ব্যক্ত করে, সেই সময় পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি, এবং তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি।